আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আমার থার্ড লেকচার নিয়ে এসেছি। আজকে আমরা যেটা পড়ব আমাদের সেটা প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে। আমাদের প্রাথমিক চাহিদা তিনটি: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তাহলে এই তিনটের মধ্যে আমরা যেটা আমাদের লজ্জা নিবারণের জন্য দরকার সেটা হচ্ছে বস্ত্র। তাহলে আজকে আমরা যে শিল্প নিয়ে পড়ব, যেখান থেকে আমরা বস্ত্র পাই, অর্থাৎ কার্পাস বয়ন শিল্প সম্বন্ধে। তাহলে এই যে কার্পাস বয়ন শিল্প, এই কার্পাস বয়ন শিল্প হচ্ছে একটা কৃষিভিত্তিক শিল্প এবং ভারতে এই কার্পাস বয়ন শিল্প হচ্ছে একটা প্রাচীনতম শিল্প এবং ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প। ভারত বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে এবং রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে। আমাদের ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্পের কারখানা স্থাপিত হয় 1818 সালে পশ্চিমবঙ্গের ধূসুড়িতে। তার নাম ছিল ফোর্ট গ্লাস্টার মিল। ফোর্ট গ্লাস্টার মিল। এবারে এই যে কার্পাস উৎপাদনের কতগুলি পদ্ধতি আছে, কার্পাস বয়ন শিল্পে যে উৎপাদিত হচ্ছে তার কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা 5টা ভাগে ভাগ করি। তাহলে প্রথম যে আমাদের ভাগটা, সেই ভাগটা হচ্ছে আমাদের জিনিং। তাহলে জিনিং আমরা কাকে বলবো? তাহলে কার্পাসের যে গুটি, সেই কার্পাসের গুটি থেকে আঁশ এবং তুলোকে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় জিনিং পদ্ধতি। দ্বিতীয় আমাদের যেটা পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে কার্ডিং পদ্ধতি। তাহলে কার্ডিং পদ্ধতিটা কি? ওই যে আঁশ সমূহকে আমরা কি করব, পরস্পরের সম্মুখে রেখে সমান্তরালভাবে সেগুলোকে রাখবো। পরস্পরের সম্মুখে রাখার পর সেগুলোকে সমান্তরালভাবে আমরা যখন রাখবো, তখন সেই একমুখী যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে কার্ডিং পদ্ধতি। 3 নম্বর যে পদ্ধতিটা, সেটা হচ্ছে স্পেনিং পদ্ধতি। মানে ওই যে আমি একমুখী করে পরস্পর সমান্তরালে রাখলাম, সেগুলোকে আমি কী করবো, এবার পাক দেবো। তাহলে পাক দিলে সেটা কী হবে, সুতো তৈরি হবে। তাহলে এই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে স্পিনিং পদ্ধতি। তৃতীয় যে পদ্ধতিটা আমার হচ্ছে, সেটা হচ্ছে উইভিং পদ্ধতি। ওই যে আমরা সুতো পেলাম, সুতো থেকে কী করবো, আমরা বস্ত্র উৎপাদন করব। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে উইভিং পদ্ধতি। আমার 5 নম্বর যে পদ্ধতি, সেটা হচ্ছে ডাইং এবং ব্লিচিং। আমরা যে বস্ত্রটা পেলাম, সেই বস্ত্রটাকে আমি পরবর্তীকালে কি করব, সেই বস্ত্রটাকে আমি ধোলাই করব, সেটাকে বিভিন্ন ধরনের রং ব্যবহার করব। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বলা হচ্ছে আমার ব্লিচিং পদ্ধতি। তাহলে এই 5টা পদ্ধতি। এবারে এই যে কার্পাস বয়ন শিল্পের যে শ্রেণীবিভাগ, সেটাকে আমরা যে কার্পাস কোথায় বস্ত্রশিল্পের কারখানাগুলো কীভাবে স্থাপিত হচ্ছে, সেখানে কোন পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে, সেই অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। প্রথম যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে কাপড়ের কল, আর দ্বিতীয় যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে আমাদের তাঁত শিল্প। এবারে প্রথম যে ভাগটা, মানে কাপড়ের কল বা কটন মিল, সেটাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে আমার কটন কম্বাইন মিল। তাহলে এখানে কি করা হয়, এখানে আমার এই যে 5টা পদ্ধতি রয়েছে, মানে জিনিং, কার্ডিং, আমার স্পিনিং, আমার উইভিং এবং ব্লিচিং, এই 5টা পদ্ধতি যখন একটা কারখানায় একই ছাদের তলায় করা হবে, তখন সেটাকে আমরা বলবো কটন কম্বাইন মিল, যেটা সাধারণত রাশিয়াতে প্রচলিত। দ্বিতীয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কম্পোজিট মিল। তাহলে কম্পোজিট মিলটা কি? যখন এই জিনিং পদ্ধতিটা বাদ দিয়ে, মানে 1 নম্বর পদ্ধতিটা বাদ দিয়ে বাকি যে 4টা পদ্ধতি রয়েছে, সেই 4টা পদ্ধতি যখন একটা কারখানাতে একই ছাদের তলায় করা হবে, তখন তাকে আমরা বলবো কম্পোজিট মিল। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে স্পেশালাইজড মিল। মানে এই যে 5টা পদ্ধতি রয়েছে, এই 5টা পদ্ধতি এক একটা পদ্ধতি এক একটা কারখানাতে যখন সম্পাদিত হবে, তখন সেই পদ্ধতিটাকে আমরা, তখন সেই যে মিলটা, সেই মিলটাকেই আমরা বলবো স্পেশালাইজড
মিল, যেটা আমাদের জাপান বা যুক্তরাষ্ট্র সেই জায়গাগুলোতে সাধারণত বেশি প্রচলিত। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের তাঁত শিল্প। সেই তাঁত শিল্প মানে এটা আমাদের এই যে তাঁত শিল্প, সে তাঁত শিল্পকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের হস্তচালিত, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শক্তিচালিত। তাহলে এগুলো সাধারণত কুটির শিল্পেরই অন্তর্গত, যেগুলো হাতের মাধ্যমে কোনো বাড়িতেই করা হয়ে থাকে, আবার কোনো কোনো জায়গাতে একটু বড় কারখানাতে সেখানে যন্ত্রের মাধ্যমে সেগুলোকে উৎপাদন করা হচ্ছে। এবারে আমাদের জানতে হবে এই যে কার্পাস বয়ন শিল্পে কী ধরনের আমরা কাঁচামালকে ব্যবহার করে থাকি। তাহলে কার্পাস বয়ন শিল্পে আমরা 3 ধরনের কাঁচামালকে ব্যবহার করি। তাহলে প্রথম যেটা কাঁচামাল সেটা হচ্ছে তন্তুজ কাঁচামাল। তাহলে এই যে কার্পাস, সেটা হচ্ছে একটা তন্তু জাতীয় ফসল। তাহলে সেখান থেকে কী করেছে, আমি তুলো পাচ্ছি, সেই তুলো থেকে সুতো হচ্ছে, সুতো থেকে বস্ত্র তৈরি করা হচ্ছে। দ্বিতীয় যেটা আমার কাঁচামালটা দরকার সেটা হচ্ছে রাসায়নিক কাঁচামাল। তো রাসায়নিক কাঁচামাল কি, আমার কস্টিক সোডা, ব্লিচিং, মাড়, বিভিন্ন ধরনের রং, এগুলো হচ্ছে আমার রাসায়নিক কাঁচামাল। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পরিশ্রুত জল। এই যে কারখানায় বিভিন্ন প্রক্রিয়াকরণ করার জন্য এই যে তাকে বস্ত্রগুলোকে পরিষ্কার করা, সেইগুলোকে ভালোভাবে রঙের প্রয়োগ করা, তাহলে এইসব বিভিন্ন যে কাজের জন্য আমার পরিশ্রুত জলের প্রয়োজন হয়ে থাকে। এবারে আমাদের ভারতে যদি আমরা কার্পাস বয়ন শিল্পটা দেখি, তাহলে এইটা হচ্ছে কার্পাস বয়ন শিল্পে যে কাঁচামাল কার্পাস, সেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। তাহলে আমার প্রথম ক্লাসে আমি যেটা বলেছিলাম যে ওয়েবারের থিওরি, সেই ওয়েবারের থিওরি অনুযায়ী যদি বিশুদ্ধ কাঁচামাল হয়, তাহলে শিল্পটা যে কোনো জায়গাতে গড়ে উঠতে পারে। আমাদের ভারতেও সেই ঘটনাটা ঘটেছে। যেহেতু কার্পাস একটা বিশুদ্ধ কাঁচামাল, সেই জন্য ভারতে বিভিন্ন জায়গাতে এই শিল্পের বিকাশ ঘটেছে। পশ্চিম ভারতে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে এবং পূর্ব ভারতে। এবারে 4টে ভাগ নিয়ে আমরা আলোচনা করব বন্টনের ক্ষেত্রে কার্পাস বয়ন শিল্পে। প্রথম যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই ও গুজরাটের আহমেদাবাদ। তাহলে এই মহারাষ্ট্রে মুম্বাইয়ে এবং আমাদের যে গুজরাট, সেই গুজরাটের আহমেদাবাদে সাধারণত এই কার্পাস বয়ন শিল্পের সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া আরও অন্যান্য জায়গাগুলো যে এখানে রয়েছে, এখানে সুরাট রয়েছে, ভাদোদরাও রয়েছে, পোরবন্দর রয়েছে, যে বিভিন্ন নাসিক, পুনে, বিভিন্ন জায়গাগুলোতে এখানে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। তার মধ্যে এই যে গুজরাটের আহমেদাবাদ, সেই গুজরাটের আহমেদাবাদকে বলা হয়ে থাকে আমাদের ভারতের ম্যানচেস্টার। কেন বলা হয়ে থাকে, তার কারণ হচ্ছে ইংল্যান্ডের যে ম্যানচেস্টার, সেই ম্যানচেস্টার হচ্ছে একটা শিল্প শহর। আমাদের ভারতের আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ, সেটা হচ্ছে এক ধরনের শিল্প শহর। ওইখানে ম্যানচেস্টারে যে কার্পাস বয়ন কলগুলো সেখানে গড়ে উঠেছে, সেখানে সমুদ্র তীরবর্তী এলাকায় আর্দ্র জলবায়ুকে কেন্দ্র করে, আমাদের ভারতেও আর্দ্র জলবায়ুকে কেন্দ্র করে সমুদ্র তীরবর্তী এলাকা মানে খাম্বাদ বা আরব সাগরের তীরবর্তী এলাকাতে আমাদের কার্পাস বয়ন শিল্পে বিকাশ ঘটেছে। মানে যেটা আহমেদাবাদ, সেটা ওইখানে অবস্থান করছে। ওইখানে যেমন ম্যানচেস্টারে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্পের কলগুলো অবস্থিত, আমাদের ভারতের গুজরাটেও সেরকম 72টি কাপড়ের কল এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এই ধরনের সাদৃশ্য থাকার জন্য আমাদের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। দ্বিতীয় যেটা আমরা পড়বো দক্ষিণাঞ্চল। তাহলে দক্ষিণাঞ্চলে মেন যে জায়গা, সেটা হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। এই তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। এছাড়াও আরও এর অন্যান্য জায়গাতেও আমাদের তামিলনাড়ু, কর্ণাটক, এই যে জায়গাগুলো রয়েছে, মহারাষ্ট্র হলো আমাদের কর্ণাটক এবং তামিলনাড়ু, এই রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রগুলো অবস্থিত। উত্তরাঞ্চলে আমাদের উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে কার্পাস বয়ন শিল্পের কলগুলো অবস্থিত। তার মধ্যে সবথেকে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের কানপুর। সেই কানপুরটাকে বলা হয়ে থাকে আমাদের উত্তর ভারতের ম্যানচেস্টার।
এবার আসছি আমাদের পূর্ব ভারত। তাহলে পূর্ব ভারতে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি এই জায়গাগুলোতে আমাদের কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটেছে। তাহলে এটা গেল কার্পাস বয়ন শিল্পের বন্টন। এবারে এখান থেকে যে কোশ্চেনটা আসে 5 নম্বরে, সেটা হচ্ছে আমাদের পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। তাহলে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ নিয়ে আমরা এবারে আলোচনা করব। তাহলে এখানে আমি যেটা লিখেছি সে লেখাটা হচ্ছে যে এই যে কারণগুলোকে আমরা প্রথম দিন পড়েছিলাম কতগুলি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। তার মধ্যে বলেছিলাম প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, ঐতিহাসিক কারণ, রাজনৈতিক কারণ। তাহলে প্রথম আমাদের যেটা কারণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহাসিক কারণ। তাহলে ঐতিহাসিক কারণ, আমাদের যখন এখানে ভারতে উপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল, মানে ব্রিটিশদের দ্বারা পরিচালিত হতো, সেই সময়ে আমাদের পশ্চিম ভারতে 1851 সালে বোম্বেতে এবং 1858 সালে আহমেদাবাদে কাপড়ের কল স্থাপিত হয়। এর পরবর্তীকালে যখন স্বদেশী আন্দোলন শুরু হয়, সেই স্বদেশী আন্দোলনের জোয়ারে এই শিল্পের চরম বিকাশ ঘটে যায়। তাহলে এটা গেল আমাদের ঐতিহাসিক কারণ। দ্বিতীয় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। তাহলে প্রাকৃতিক কারণে যেন প্রকৃতি থেকে আমরা যেগুলো পাচ্ছি সরাসরি, তাহলে কি কি পাচ্ছি? প্রথমত একটা কাঁচামাল। তাহলে কাঁচামাল, কার্পাস বয়ন শিল্পের প্রধান যেটা কাঁচামাল সেটা হচ্ছে কার্পাস বা তুলো যেটা। তাহলে আমাদের দাক্ষিণাত্যে যে মালভূমি মানে ডেকান ট্র্যাপ অঞ্চল, সেই ডেকান ট্র্যাপ অঞ্চলে কী হয়েছিল? আজ থেকে 7 থেকে 13 কোটি বছর আগে সেখানে বিদার উদ্গম ঘটে। তার ফলে কী হয়? ওই জায়গাটায় লাভা সঞ্চিত হয়, সেটা ব্যাসল্ট শিলা। সেই ব্যাসল্ট শিলাটা পরবর্তীকালে আবহবিকার প্রাপ্ত হয়। আবহবিকার প্রাপ্ত হয়ে যেখানে যে মৃত্তিকাটা সৃষ্টি করে, সেই মৃত্তিকাটা হচ্ছে আমাদের কালো রঙের বলে সেটা নাম করা হয়েছে কৃষ্ণ মৃত্তিকা। ওদের এখানে স্থানীয় ভাষায় ওই মৃত্তিকার নামকরণ করা হয়েছে রেগুড় মৃত্তিকা। এবং এই মৃত্তিকাতে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয় বলে একে বলা হয় ব্ল্যাক কটন সয়েল। তাহলে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তরাংশ, তাহলে এই জায়গাগুলোতে এই কৃষ্ণ মৃত্তিকার জন্য প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয়ে থাকে। তবে সেগুলো সাধারণত মাঝারি বা আঁশের হয়ে থাকে। যেগুলো উন্নত মানের মানে দীর্ঘ আঁশের তুলো, সেগুলোকে আমাদের কী করতে হয়? মিশর বা সুদান থেকে জলপথের মাধ্যমে মুম্বাই বন্দরে আমদানি করতে হয়। তাহলে আমরা মাঝারি বা ক্ষুদ্র আঁশের তুলো এবং তার সঙ্গে দীর্ঘ আঁশের তুলো পেয়ে যাচ্ছি। তাহলে মেন কাঁচামালটা আমার হয়ে গেল। দ্বিতীয় যেটা আমার দরকার জলবায়ু। তাহলে প্রথম দিনে আমি যখন পড়েছিলাম শিল্পের যে কোথায় কী ধরনের শিল্প গড়ে উঠবে সেটা কে নির্দেশ করে দেবে? জলবায়ু। তাহলে যে জায়গায় জলবায়ুটা আর্দ্র প্রকৃতির মানে সমুদ্র তীরবর্তী এলাকা, সেই এলাকাগুলোতেই সাধারণত কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে থাকে। দ্বিতীয় যেটা আমার প্রাকৃতিক কারণের মধ্যে সেটা হচ্ছে পরিশুদ্ধ জল। তাহলে পরিশুদ্ধ জল আমার কী জন্য প্রয়োজন? বলেছিলাম 3টে কাজের জন্য প্রয়োজন। মেশিনকে ঠান্ডা রাখা, শিল্পের বিভিন্ন প্রক্রিয়াকরণ এবং সেখানে পানীয় উপযোগী জল শ্রমিকদের। তাহলে এই যে বড় বড় কারখানাগুলো, সেগুলো কোথায় গড়ে উঠবে? কোনো নদীর তীরবর্তী এলাকায়। তাহলে ওই জায়গাগুলোতে রয়েছে নর্মদা, তাপ্তি, মাহিম, সবরমতী। এছাড়া কারখানার নিকটবর্তী অঞ্চলে যে বড় বড় জলাশয়গুলো, সেই জলাশয় থেকে জল পাওয়ার সুবিধা রয়েছে। এরপর আমার কি দরকার? শক্তি দরকার। এই যে এখানে যে মেশিনগুলো চলবে, সেই মেশিনগুলো চালানোর জন্য শক্তি প্রয়োজন। তাহলে কোন ধরনের শক্তি? সাধারণত প্রচলিত শক্তি, সেটা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ। তাহলে প্রথম দিকে কী করা হতো? আফ্রিকার
যে আমাদের নাটাল আর ট্রান্সভাল প্রদেশ, সেখান থেকে কয়লা আমদানি করা হতো মুম্বাই বন্দরে। পরবর্তীকালে এখানে কি করা হয়, এখানে যে ভিরা রয়েছে বা খোপালি, উকাই প্রভৃতি জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া এখানে নাসিক, ট্রম্বে প্রভৃতি জায়গা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং এখানে যে কাঁকড়াপাড়া বা তারাপুর বিভিন্ন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, সেখান থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে। তাহলে এটা গেল আমার প্রাকৃতিক কারণ শেষ হলো। দ্বিতীয় আমরা যে কারণে যাব, সেই কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ। তাহলে অর্থনৈতিক কারণের মধ্যে আমরা যেগুলো পড়ব, সেই কারণগুলো প্রথম যেটা, সেটা হচ্ছে বন্দর। তাহলে ওই যে দীর্ঘ মাসের তুলো বা আফ্রিকার নাটাল ট্রান্সভাল প্রদেশ থেকে আমাকে কয়লা আমদানি করতে হলে এই যে মহারাষ্ট্র বা গুজরাটের বিভিন্ন জায়গাতে বন্দর গড়ে উঠেছে। তার মধ্যে মুম্বাই বন্দর রয়েছে, নবসেবা রয়েছে, কান্ডালা বন্দর রয়েছে, পোর বন্দর রয়েছে। তাহলে এগুলোতে সহজেই কী করা হচ্ছে, ওই দীর্ঘ মাসের তুলো বা কয়লা আমরা আমদানি করছি, এবং যে বস্ত্রগুলো উৎপাদিত হচ্ছে সেইগুলো কী করছি, আমরা বিদেশে রপ্তানি করছি। দ্বিতীয় যেটা আমার দরকার, সেটা হচ্ছে মূলধন। তাহলে এই যে কার্পাস বয়ন শিল্পে যে বিভিন্ন কারখানাগুলো স্থাপিত হবে, তার জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন। কেন প্রয়োজন? তাহলে এই মূলধন কারা বিনিয়োগ করে? মূলধন ওখানে যে বিভিন্ন পার্সি, মারোয়ারি, ভাটিয়া বা বিভিন্ন শিল্পপতি বা যাদের কাছে নেই, তারা বিভিন্ন যে ব্যাঙ্কগুলো রয়েছে বা এলআইসি, যেমন এলআইসিআই বা আইডিবিআই বা ইউটিআই, বিভিন্ন যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে ঋণ নিয়ে শিল্পে বিনিয়োগ করছে। এরপরের যেটা পয়েন্ট আমার দরকার, সেই পয়েন্টটা হচ্ছে আমার শ্রমিক। তাহলে এই কলকারখানায় কাজের জন্য কী লাগবে? শ্রমিক লাগবে। তাহলে এর যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে, সুরাট, পুনে, মুম্বাই, আহমেদাবাদ, তাহলে এই জায়গাগুলোতে বংশ পরম্পরায় শ্রমিকরা কাজ করে যাচ্ছে। তার ফলে কী হয়েছে, তারা দক্ষ বা পটু হয়ে গেছে কার্পাস বয়ন শিল্পে, মানে ওই কার্পাস থেকে সুতো, সুতো থেকে বস্ত্র উৎপাদনে। এছাড়া অন্যান্য যে জায়গাগুলো থেকে, সেখান থেকে অদক্ষ শ্রমিক পাওয়ারও সুবিধা রয়েছে, যেহেতু জায়গাগুলো ঘনবসতিপূর্ণ বলে। এরপর কী দরকার, আমার বাজার। আমি যে জিনিসটা উৎপাদন করছি, তাহলে সেটা যদি বিক্রি না হয়, তাহলে আমি কী জন্য পুঁজি বিনিয়োগ করব? তাহলে এই বস্ত্রটা আমাদের প্রথমেই বললাম যে আমাদের যে মৌলিক চাহিদা, সেই চাহিদার মধ্যে পড়ছে। আমাদের লজ্জা নিবারণ করার জন্য আমরা বস্ত্র পরিধান করে থাকি। তাহলে আমাদের ভারত বা এই যে পশ্চিম ভারতের এই যে জায়গাগুলো, মহারাষ্ট্র, গুজরাট, এই যে জায়গাগুলো, জনবসতির ঘনত্বটা খুব বেশি, মানে জনবসতি খুবই বেশি, এবং জনবসতি বেশি হওয়ার দরুন তাহলে এই বস্ত্রের কি প্রচণ্ড চাহিদা রয়েছে। তার ফলে কী হয়েছে, এই চাহিদা থাকার জন্য বস্ত্রশিল্পে বিকাশ ঘটেছে। আমার শেষ বা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পরিবহন। তাহলে আমি জলপথে পরিবহনের ক্ষেত্রে বন্দরটা বললাম, আমার অন্যান্য পরিবহন, আমার রেলপথ বা সড়ক পথ। তাহলে রেলপথ, এখানে যে রেলওয়ে জোনগুলো রয়েছে, আমার পশ্চিম রেলওয়ে, আমার দক্ষিণ মধ্য রেলওয়ে, আমার কোঙ্কণ রেলওয়ে, এছাড়া বিভিন্ন যে জাতীয় সড়ক পথগুলো 3 নম্বর, 5 নম্বর, 17 নম্বর, তাহলে এই যে বিভিন্ন যে জাতীয় সড়ক পথগুলো রয়েছে, সেই জাতীয় সড়ক পথগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন অংশের সঙ্গে এই জায়গাগুলো হচ্ছে যুক্ত। তাহলে এইভাবে যদি পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন আসে, তাহলে এইভাবে সেটা ব্যাখ্যা করে পরে লিখতে হবে, এইভাবে পয়েন্ট করে করে। এবং তার সঙ্গে যেমন আমরা লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে ছবি এঁকে দেখিয়েছিলাম, তাহলে এখানেও আমরা সেরকম একটা ভারতের ছবি এঁকে পড়ে সেখানে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি, সেই মালভূমি অঞ্চলটাকে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে কী করে ভারতের মানচিত্র অঙ্কন করব, আগের দিনে আমি বলেছিলাম যে এরকম আমি
বক্স করব, তাহলে বক্সে আমার কটা জায়গা থাকবে? আমার 7টা বক্স লাগবে। 1 2 3 4 5 6 7, মানে এটা বক্সটা আমার লাগবে না। এবারে এটাকে কি বলেছিলাম, এটাকে অল্প বাড়াবো, এটাকে অল্প বাড়িয়ে নেব। এখান থেকে আরেকটা ছোট বক্স বার করব, এইটা মাঝ বরাবর ভাগ করে দেবো। এবারে এখানে আমি কি করব, ভারতের মানচিত্রটা অঙ্কন করব। মানচিত্রটাকে অঙ্কন করে সেইখানে আমি দেখিয়ে দেবো যে কোন জায়গাটা হচ্ছে আমাদের ডেকান ট্র্যাপ অঞ্চল। এভাবে ভারতের মানচিত্রটা আমাকে ড্র করতে হবে। ড্র করার পর আমি কি করব, এই জায়গাগুলোকে, দাগগুলোকে মুছে দেবো। মুছে দেওয়ার পর আমি ভারতের মানচিত্রটা পেয়ে যাব। এই যে দাগগুলো, সেই দাগগুলোকে একটু হালকাভাবে ড্র করবে যাতে মুছে দিতে আমার সুবিধা হয়। এবারে আমার দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটাকে এখানে দেখাতে হবে। তো কোন জায়গাটা? তাহলে দাক্ষিণাত্যে আমরা মালভূমি অঞ্চল, তাহলে সেই মালভূমি অঞ্চলটাকে আমি এখানে দেখাবো। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যেখানে কি হয়, কার্পাস প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এবং এই যে জায়গাটা পশ্চিম ভারত, সেই পশ্চিম ভারতে কোনটা? তাহলে পশ্চিম ভারত, এখানে গুজরাটের এই জায়গাগুলো এবং তার সঙ্গে মহারাষ্ট্রের এই জায়গাগুলো আমি দেখিয়ে দিলাম যে এই জায়গাটা হচ্ছে পশ্চিম ভারতের, এবং এই জায়গায় কৃষ্ণ মৃত্তিকা চাষ করা হচ্ছে। তাহলে এখান থেকে আমি অ্যারো টানলাম যে এটা হচ্ছে আমার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে আমার কার্পাস চাষ করা হয়, বা রেগুড় মৃত্তিকা বলতে পারি ওদের এখানে ভাষায়, রেগুড়। তাহলে রেগুড় মৃত্তিকা। আর এই জায়গাটা আমি লাল যে ড্র করেছি সেটা হচ্ছে আমার পশ্চিম ভারতের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে দেখানো হয়েছে। আজকে আমার কার্পাস বয়ন শিল্পের পড়ানো এখানে শেষ হলো।